সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজনই সাবেক ক্রিকেটার, পরবর্তীতে সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নানা পদে পরিচিত ছিলেন। শাহনুল কবির শাহিন আছেন আমাদের সঙ্গে, সাবেক সহসভাপতি ছিলেন ক্রিকেট বোর্ডে, এবং আমাদের সঙ্গে আছেন আলী হাসান বাবু। স্বাগত জানাচ্ছি আপনাকে। বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন 2011 বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। আমরা কথা বলবো ক্রিকেটের হালচাল। বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়ে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। মাঠের পারফরমেন্স একদমই ভালো নয়। মাঠের বাইরেও বোর্ড পরিচালনা কিংবা বোর্ড পুনর্গঠন নিয়েও সংকট রয়েই গেছে। সেই বিষয়গুলো আলোচনায় আসবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই শাহনুল কবির শাহিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে খেলার খোঁজ খবর নিশ্চয়ই রাখছেন, যে আরব আমিরাতের কাছে হারের ধাক্কাটা আসলে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ব্যর্থতা, নাকি আসলে এটা হতেই পারে টি-20-তে, নাকি আসলে এমনটাই হওয়া কথা ছিল বাংলাদেশের যে কাঠামো সেই বিচারে? ধন্যবাদ রিজওয়ান। আসলে বাংলাদেশ এরকম একটা রেজাল্ট করবে আরব আমিরাতে যাওয়ার পর তাদের সাথে, এটা কেউ আশা করে না, আমরাও আশা করিনি। আমি গত কিছুদিন আগেও একটা টকশোতে বলেছিলাম যে আমিরাতে না যেয়ে যদি পাকিস্তানে এই ট্যুরটা এই সময়টা পাকিস্তানে কাটাতো, তাহলে হয়তো বা আমাদের টিমের জন্য ভালো হতো। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই পারফরমেন্সের জন্য বোর্ডের তো একটা হযবরল অবস্থা, যেটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এটার একটা অন্যতম কারণ এবং এটার একটা প্রভাব আমার মনে হয় টিমের ভিতরে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে টিম আপনার আমিরাতে গেল খেলতে, এবং টিমের সাথে ম্যানেজমেন্ট যারা ছিল, আমার মনে হচ্ছে তারা সবাই এখানে একটা পিকনিক অথবা মার্কেটিং করতে গেছে, এরকম একটা মনে হচ্ছে তাদের খেলা দেখে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তো আমিরাতের মতো টিমের সঙ্গে আপনি যদি এভাবে আমরা নাস্তানাবুদ হই, তো সেখানে তো আমাদের যে অতীত যে রেকর্ড, সেগুলো তো বলে না যে আমরা এত এত খারাপ অবস্থানে আছি। আর আমিরাতের খেলোয়াড়রা তো সবাই তো কেউ তো আর স্থানীয় না, সকলেই তো বিভিন্ন দেশ থেকে আসা, এবং তাদের সম্পর্কে আমাদের কি কোনো ধারণা ছিল না? আচ্ছা, বা আমাদের যারা কোচ বা যারা ম্যাচের কর্মকর্তারা ছিলেন, যারা টিমের সঙ্গে যারা ছিলেন, তাদের কি ওই টিম সম্পর্কে, ওই খেলোয়াড়দের সম্পর্কে কোনো ধারণা ছিল না? আপনি বলছেন যে সিরিয়াসনেসের অভাব ছিল বাংলাদেশ টিমের, এইটা আপনার কাছে মনে হয়েছে? আচ্ছা, আমি তো আলী হাসান বাবুর কাছে জানতে চাই যে বাবু, আপনাকে অবাক করেছে কতটা বাংলাদেশ আরব আমিরাতের কাছে হেরেছে সিরিজ? আচ্ছা, আপনি খেয়াল করেছেন যে ম্যাচের শেষে আমাদের ক্যাপ্টেন কি বলেছে? ডিউ ফ্যাক্টর বলেছে বারবারই। জি, তো ডিউ ফ্যাক্টর যদি হয়েই থাকে, তো ডিউ ফ্যাক্টর এখানে হয় না এমন তো না যে নতুন হয়েছে এটা। এবং সেখানে হায়দার আলী, যে ওদের যে প্লেয়ার, সে কিন্তু বলেছে যে আমরা ডিউ ফ্যাক্টরের কারণে ভিজা বল দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। তো এইটা কি আমাদের যারা কোচিং স্টাফ যারা আছেন, তাদেরকে এটা একটু দেখা উচিত ছিল না? এখন আপনি তো এইটা দিয়ে আপনি তো পার পাবেন না এই কথাটা বলে, যে আমরা 3টা ম্যাচে টস হেরেছি, সেই কারণে আমরা হেরে গেছি। এটা কিন্তু বলেছে আমাদের ক্যাপ্টেন, বলেছে, আপনি দেখেছেন। এবং সেখানে হায়দার আলী কিন্তু বলেছে এই কথা, হায়দার আলীর মুখ থেকে শোনা, ওদের অপোনেন্ট যে বোলার, যে আমরা ডিউ ফ্যাক্টরের কারণে আমরা ভেজা বলে প্র্যাকটিস করেছি। তাহলে যদি এইটাই এত বড় ফ্যাক্টর হয়ে থাকে, এটা কেন আমাদের নজরে আসলো না? এত কোচিং স্টাফ, এত কিছু আছে, তাই না? তারপরে দেখেন যে বোলিংয়ে যদি বলেন আপনি, ওদের দুজন যে ভালো ব্যাটসম্যান যারা, একজন হচ্ছে মোহাম্মদ ওয়াসিম, আর একজন হচ্ছে আসিফ খান, ওদের স্ট্রং পয়েন্টটা কোন জায়গাটাতে? টেনে মারে মিডনের উপর দিয়ে। আপনি আমাদের স্পিনার দুজন যে বল করেছে, ওই জায়গাতে বল করেছে। এটা তো টেস্ট ম্যাচ না যে আপনি ওকে প্রলোভন দেখে ওখানে 5টা বল মারবেন, 3টা 6 হবে, একটা ক্যাচ হবে, তা তো না। টি-20 এটা আপনার, আপনাকে রান ওই জায়গায় স্ট্রং জায়গায় বল দিবেন না আপনি। এই যে স্ট্র্যাটেজিগুলি যে ব্যাপার আছে, যেটা এগুলি নিয়ে আমার মনে হয় এরা হোমওয়ার্ক করেনি। আপনি ফাস্ট বোলারদের বল দেখেন, আপনি ধরেন শরীফুল, একটা এক্সপিরিয়েন্স বোলার, প্রথম 1 ওভার হয়তো ভালো করেছে, তারপর পেস চলে গেছে, ওর পেস ছিল না। ওর আপনি দেখেন, ওর পেস দেখেন, ওকে তো জোরে বল করার জন্য পাঠানো হয়েছে। আপনি এই যে আমাদের হাসান এবং এই যে নতুন ছেলে নাহিদ রানা অফ স্টাম্পের বাইরে বল করেছেন আর শর্ট বল করেছে ওরা। এই জিনিসগুলি তো আমার কাছে মনে হয় যে এরা তো এমন না যে নতুন খেলছে, এরা কিন্তু অনেক বেশ অভিজ্ঞতাও হয়েছে ওদের। তো আমার কেন যেন মনে হয় হোমওয়ার্কের একটু অভাব ছিল। আর বেসিক্যালি এটা তো ফুল টিম না আসলে, এটা কিন্তু আমাদের যে ফুল টিম, এই পাকিস্তানে কিন্তু এখানে চেঞ্জ হবে কিছু। ফার্স্ট ম্যাচটা দেখেন, বড় একটা ডিফারেন্স করে দিয়ে গেছিলো আমাদের মুস্তাফিজ, 17 রানে 2 উইকেট। জি, তাই না? ওটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর, 4 ওভারে 17 রানে 2 উইকেট বিরাট ফ্যাক্টর। কিন্তু ও চলে গেছে আপনার, কিন্তু তার মানে কি আপনার টিমের কি কোনো কিছু নাই বলতে গেলে? আচ্ছা, আমার কাছে মনে হয় হোমওয়ার্কটা কম হয়েছে, অ্যাপ্লিকেশনটা কম করেছে।
আর ম্যাচ এই যে ডিউ ফ্যাক্টরের কথা যেটা বলেছি এটা আমি একেবারেই মানতে রাজি না, যে ডিউ ফ্যাক্টর যদি থেকেই থাকে এটা আমরা জানতাম, আমাদেরও সেভাবে প্র্যাকটিস করা উচিত ছিল। আরেকটা হচ্ছে যে সরি, যে কোনো খেলাতেই কিন্তু আজকাল যেহেতু ডে নাইট খেলাতে ডিউ ফ্যাক্টর সব দেশেই কিছু না কিছু থাকে, এটা মেনে নিয়েই আমাদের খেলতে হবে এবং সেইভাবেই প্রস্তুত হতে হবে। আরেকটা যেটা বললো যে এখানে ধরেন বোর্ডের যেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে যেটা হচ্ছে এতটা এফেক্ট কিন্তু এই ইউ এর কাছে হারতে হবে এই কারণে, এইটা কিন্তু কারণ হতে পারে না বোর্ড এরিয়ার জন্য, তাই না? আমার মনে হয় যে আমাদের হোমওয়ার্ক, আমাদের ছেলেপেলেদের অ্যাপ্লিকেশন, আপনি দেখবেন যে ব্যাটসম্যানদের কনসিস্টেন্সি ছিল না। আপনার তো ওই টপ অর্ডারে রান থাকতে হবে, আপনি একজন করেছে 100, একজন করেছে 50, এরপরে কিন্তু কোনো রান নাই কিন্তু সেইভাবে আপনি যদি দেখেন। ওপেনাররা মোটামুটি খেলেছে, ওপেনিং ভালো হয়েছে, মিডল অর্ডার কোনোভাবেই ভালো করতে পারেনি। তো এই জিনিসগুলো, বোলিংটা সবচেয়ে বেশি আসলে ভুগিয়েছে। খেলা জিততে হলে বোলারদের ভালো করতে হবে আপনাকে, কোনো না স্পিনার না ফাস্ট বোলার্স, এটা কিন্তু কেউ তেমন ভালো করেনি। তবে আমাদের একটা আশার কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বোলাররাই কিন্তু আমাদের জিতেছে আগের ম্যাচগুলি। সো ওরা যদি ঠিকমতো আবার সংগঠিত হয়, আমার মনে হয় আশা করি ভালো করবে পাকিস্তান। না, সেটা তো আমরা আশা করছি, কিন্তু আমি বলছি যে বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে একটু অ্যালার্মিং কিনা, যে আপনি ধরেন জিম্বাবুয়ের কাছে আমরা টেস্ট হারছি, আরব আমিরাতের কাছে আমরা টি20 হারছি সিরিজ, এবং আরব আমিরাতের কাছে কিন্তু গতবারও হেরেছি আমরা। আপনার গত বছর যে খেলা হচ্ছে এখানেও 2-1 হেরেছি আমরা। না, অফকোর্স আমাদের অবস্থা ভালো না সেই হিসাবে চিন্তা করলে। না, আমি বলছি সেটাই, যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু চিন্তার জায়গা আছে কিনা, যে অ্যালার্মিং কিনা, যে বাংলাদেশ ক্রিকেট আসলে সাম্প্রতিক সময় যেমনটা খেলছে তাতে জনপ্রিয়তায় যেমন ভাটা পড়ছে, মানুষের আগ্রহে এবং নতুন প্লেয়ারদের পারফরমেন্সও আসলে প্রশ্নের মুখে কিনা। শাহিন ভাই, বাবু কিন্তু একদম মানে ভেতরটা টোটালটা মানে একদম পিকচারটা তুলে ধরছে, আসল মানে ভিতর বাহিরের বিষয়টা। এখানে মূল জিনিসটাই ছিল যেটা, যে ওই যে আমাদের ওই নার্সিংয়ের অভাব, এবং যে কোন খেলোয়াড়টা কীভাবে খেলবে, ওইখানে ডিউ ফ্যাক্টর কি, বা এই আপনার ব্যাটসম্যানদের কি দায়িত্ব, বা বোলারের কি অবস্থা, যেটা বাবু বললো যে আমাদের বোলারদের সবচেয়ে ব্যর্থতা, এটাই বাস্তব। এই জিনিসগুলো কিন্তু আগের থেকে কোনো মানে ব্যবস্থা নেওয়া হয় নাই। এই জন্য আমি প্রথমেই বললাম যে ওই টিম সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল বলে আমার মনে হচ্ছে না, বা আমরা ওইভাবে আমরা কোনো প্রেডিকশন করি নাই। তা এখন যে বিষয়টা হলো যে এই অবস্থাতে আমাদের ক্রিকেটের একটা নড়বড়ে অবস্থা মনে হচ্ছে। তারপরেও পাশাপাশি যেটা ও বলল যে আমাদের বোলাররা, ব্যাটসম্যানরা, এরাই কিন্তু এই বিভিন্ন ম্যাচ আমরা তাদের মাধ্যমে আমরা জিততে পারছি। কিন্তু তাদেরকে যদি আবার সেই মানে নার্সিং করে সেই পজিশনটাতে আনা যায়, সেভাবে যদি আমরা দলটাকে আবার প্রস্তুত করতে পারি, এবং কিছু এখানে আমার মনে হয় যে কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তন করে যদি সেই পাকিস্তানের যে যদি খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, কারণ মোস্তাফিজ হয়তো যোগ দিবে আর মেহেদী হাসান মিরাজকে হয়তো যোগ দিবে, খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু আমি বলছি যে প্লেয়ারের যারা আমাদের কোয়ালিটি প্লেয়ার, বা উভয় কতটা একমত হবেন যে তাদের দিয়ে আসলে আমাদের অবস্থাটা এরকমই হবে কিনা, নাকি আমাদের আসলে প্লেয়ারদের কোয়ালিটি এই লেভেলে, এটাই আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে? আমি একটু আপনি এই সূত্র ধরে কয়টা কথা বলি। আপনি আজকে একজন বোর্ড ডাইরেক্টরের ব্যাপারে বলেছেন যে উনি বলেছেন যে দ্রুত বোর্ডের করণীয় ঠিক করতে হবে বলেছেন। হ্যাঁ, ঠিক করতে। আরেকজন বোর্ড ডাইরেক্টর বলেছেন যে আমাদের পাইপলাইনে প্লেয়ার কই। এটা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করবো। 15 বছর তো ওনারা ছিলেন, এখন যদি এই 1 বছর হয় নাই, আপনি যদি আর যারা বোর্ডকে এই দায় দেওয়ার সুযোগ নাই এই বিষয়ে, তাহলে এনারা তো এই কোশ্চেনটা করা উচিত না যে পাইপলাইনে প্লেয়ার কোথায়। পাইপলাইনে প্লেয়ার নাই, আপনারাই বলছেন পাইপলাইনে প্লেয়ার নাই, কি কারণে নাই? তার মানে প্রপার খেলাটা এখানে সেভাবেই করার চেষ্টা করা হয়নি। আপনি এটা নিয়ে দেখবেন এক বিরাট একটা কথা প্রসঙ্গে বলে দিচ্ছি আমি, এই যে কোয়ালিফাইংয়ের যে টিমগুলোকে উঠিয়েছে এটা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি হচ্ছে। কেউ বলছে এই যে 14টা টিম যে উঠিয়েছে বা 18টা টিম উঠিয়েছে, আপনি 10 বছরে যেখানে মিনিমাম 50টা টিম খেলতো বা 60টা টিম খেলতো, সেখানে 2টা টিমকে খেলিয়েছেন, খেলানো নেই আপনি অনেক সময়, না খেলানো, এবং সেই টিমগুলিকে উঠিয়েছেন ভোটের কারণে, এবং তাদেরকে রাখার জন্য এখন আপনারা ব্যস্ত হয়ে গেছেন, তাই না? এটা তো কোনো আপনি এমন না যে আপনি সমস্তগুলি নিয়মকানুন মেনে আপনি উঠিয়েছেন। আপনি যেই 5টা 6টা বা 4টা 5টা ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়ার মধ্যে 2টা 3টে আপনার ফুলফিল করা হয়নি। তো এবং এটা নিয়েই কিন্তু বিরাট একটা পলিটিক্স এখন চলছে বাংলাদেশ ক্রিকেটে। তো এইরকম হলে তো হবে না আসলে। আপনি দেখেন 10 বছর আপনি হিসাব করেন, 50টা টিম যদি খেলতো, 20টা করে প্লেয়ার যদি 50টা টিমে থাকতো, কতগুলি প্লেয়ার? প্রায় 1000 প্লেয়ার। 1000 প্লেয়ার 10 বছরে ক্যারিয়ার শেষ। 1000 প্লেয়ার খেলতে পারেনি কিন্তু আপনার জুনিয়র লেভেলে। তো এইভাবেই ক্রিকেট কাঠামোটাকে নষ্ট করা হয়েছে। তারপরে তো ফিক্সড ম্যাচ আপনারা জানেন, সেগুলো তো ছিলই। তো এই যে আম্পায়ারিংয়ের একটা ব্যাপার ছিল, তো এইগুলি করে দেশের ক্রিকেটটাকে একটা
সুস্থ পরিবেশে ছিল না। তার ফলগুলো এখন এই ফলগুলো বিভিন্নভাবে পাচ্ছি আমরা। আপনি আমি আরেকটু অ্যাড করি আপনাকে, সরি প্লিজ। আপনি তামিম, আপনার সাকিব, মুশফিক এরা এক সময় উঠে এসেছে, কিন্তু তারপরে দেখেন তো প্লেয়ারগুলি একসাথে এরকম 5টা প্লেয়ার পেয়েছেন কিনা আপনারা, বা আমরা পেয়েছি কিনা, আসেনি কেন? হয়তো বিক্ষিপ্তভাবে 1-2 প্লেয়ার এসছেন, মুস্তাফিজ এসছেন, বা আর পরে আরও 2-1 এসছে, মেরাজ এসছেন, কিন্তু আপনি একভাবে একটা বাঞ্চ অফ প্লেয়ার, যেমন একসময় দুর্জয় এসেছিল, মনে করতে দুর্জয়, রোকন, ওই ব্যাচে অনেকগুলি প্লেয়ার এসেছিল, এরাও এসেছিল, তামিমরা এসেছিলেন অনেকগুলি, এরপরে কিন্তু আমরা সেভাবে আনতে পারিনি আসলে। তো সেখানে ডেফিনেটলি আমাদের যারা অর্গানাইজার ছিলেন তাদের এই ব্লেমটা নিতে হবে। আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইদ ছিলাম বরিশাল থেকে। জি, আমার শাহিনদের কাছে দুটো প্রশ্ন। জি শাহিন ভাই শুনছেন, বলেন। একটা প্রশ্ন হচ্ছে যে আরব আমিরাতের সাথে আমাদের যে করা যায়, এটা আমরা যারা ক্রিকেট প্রেমী আমরা খুবই কষ্ট পেয়েছি। তারপরও আমরা বলবো যে আমাদের যারা সিলেক্টর বা ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট, এরা কি একাদশ সাজাতে কি ভুল করে? কারণ আমি দেখলাম যে শেখ মেহেদী প্রথম ম্যাচে কিছু করতে পারলো না, তারপরে 1 মাস বাদ দিয়ে আবার তৃতীয় ম্যাচে সে ম্যাচে তার ওই একই অবস্থা। তো সেই ক্ষেত্রে কি আমাদের চিন্তা ভাবনা করা উচিত না? আর অপশন বলার হিসেবে তো আমাদের একজন থাকা উচিত, যেমন একটা অলরাউন্ডার, যেমন সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। আমরা জানি সে বলও করতে পারে, ব্যাটও করতে পারে, কিন্তু তাকে একটা ম্যাচেও নামানো হলো না। এ হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে ক্যাপ্টেন লিটন কুমার দাস, উনি তো এমনি অনেকদিন ধরে ফর্মে নাই। তারপরে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে উনি 6 মাস হাসপাতালে ছিল, সেখান থেকে উঠে আসছে, এবং ওনার হাঁটা চলা এবং কথাবার্তা সবকিছুতেই মনে হচ্ছে যেন উনি একটা রোগা। তা ওনাকে দিয়ে লং টাইমের জন্য টি-20 চালানো কি সম্ভব কিনা? ধন্যবাদ। আপনি লিটন দাসের অধিনায়কত্বের কথা বলেছেন। সৌম্য সরকার ইনজুরিতে ছিল, যে কারণে তাকে বিবেচনায় নেওয়া হয়নি, সেটা একদমই সরাসরি বলে দিচ্ছি আপনাকে। আর বাকি উত্তরগুলো নূর কবির শাহিন নিশ্চয়ই দিবেন। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর উত্তরগুলো নিব ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ক্রিকেটের হালচাল নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন সংগঠক, সাবেক ক্রিকেটারও ছিলেন, আলী হাসান বাবু এবং শাহ নুরুল কবির শাহিন। বিরতির আগে দর্শকের প্রশ্ন ছিল শাহিন ভাই আপনার কাছে, যে 11টা আসলে কেমন হচ্ছে বাংলাদেশে, সেখানে আসলে আরও পরিবর্তনের সুযোগ আছে কিনা, এবং লিটন দাসের অধিনায়কত্ব নিয়ে দর্শক খুশি নন, আপনার ব্যাখ্যাটা কি? অনেক ধন্যবাদ। যে দর্শক, ওনার নামটা আমি না, বরিশাল থেকে ফোন করেছিলেন, উনি বলছেন যেটা যথার্থ কথাটা, আমি তাকে অত্যন্ত এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি যেভাবে বিশ্লেষণটা করেছেন, যেভাবে টিমগুলা টিমের প্লেয়ারদের কথা বলেছেন, আমার মনে হয় যে সে একজন দক্ষ বিশ্লেষক, এবং মনে হয় সে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে লিটন দাসের কথা বলছে, লিটন দাস বা সৌম্য সরকার বা এই ধরনের যারা আছে তাদের কোনো কনসিস্টেন্সি নাই। জি, কনসিস্টেন্সি নাই। আর ওই যে আগে যারা, এই যে বাবু যেটা বললো যে আগে দুর্জয়রা বা একটা 4-5 জনের একটা বেচ ছিল, বা এর আগে ছিল একটা নান্নু আকরাম টাকরাম, এরা তো এরা কিন্তু বাঞ্চ অফ প্লেয়ার ছিল, মানে একসাথে 4-5টা প্লেয়ার একসাথে অনেক দিন তারা সার্ভিস দিছে। সিমিলারলি এই যে এখন যারা তামিম বাদ, সবাই কিন্তু এরা কিন্তু বেশিরভাগই আসছে বিকেএসপি থেকে, এবং এদের যে এই নার্সিংটা যেটা আমাদের সময় যেটা ছিল, আমরা যখন ক্রিকেটের দায়িত্বে ছিলাম, আমরা ক্রিকেট বোর্ডে ছিলাম, তখন কিন্তু আমাদের কোনো ওই যে দুর্নীতি বা স্বজনপ্রীতি বা ম্যাচ গটআপ এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা কোনো দিন টলারেট করি নাই, এবং হয়ও নাই। এই বিষয়গুলো আমাদের আসলে ওই সময় টিমের যে একটা দায়িত্বে ছিলেন, আমার স্মরণ করতেই হয় আমাদের মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে। উনি একটা দক্ষ, ক্রিকেটে ওরকম, যদি ওনার খেলার অভিজ্ঞতা নাই, বাট উনি একটা দক্ষ সংগঠক ছিলেন, এবং উনি এই জিনিসগুলা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ ছিলেন। উনি যে ডিরেক্টর ছিলেন আপনার এই ক্রিকেট বোর্ডে, তো ওনার যে দায়িত্বটা ছিল সঠিকভাবে ছিল, এবং ওখান থেকে যে 13, 15, 17, 19 যে একটা ছিল। আর এখন যেটা বললো যে 50 জন, আমরা সেই 79 সনের কথা, আমরা 50 জন আসছি বিভিন্ন জেলা থেকে এখানে
উইল কিমসনের আন্ডারে কোচিং করেছি, আমরা বিভিন্ন রকমের ট্রেনিং করেছি, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আজকে কিন্তু আমাদের যারা কর্মকর্তারা আছেন, বোর্ডের যে বিষয়টা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে বোর্ডে যারা এই যে ও কথা বললো যে এখন আমরা বা বিভিন্নভাবে যে বোর্ডের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যাদের এই ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নাই, যারা ক্রিকেট সংগঠক তেমন না, তারা লেভেল কি, এগুলো কিন্তু বিবেচনা করা হচ্ছে না। এবং যারা বর্তমানে যারা আছেন, এই ফারুক আছে প্রেসিডেন্ট এবং বাকি যারা আছে, এরা সব কিন্তু সে আগের আমলের, আগের আমলে, এবং তাদের মন মানসিকতা, তাদের কার্যক্রম একই রকমের। আমি যতটুকু শুনেছি বিভিন্নভাবে যে ফারুক এই জিনিসটা মানে তাদের সাথে কোলায় উঠতে পারতেছে না, এরকম একটা খবর আমার কাছে আছে। তো এই বিষয়গুলো তো তাহলে তো বোর্ড চলবে কিভাবে? আর প্রেসিডেন্ট বলেছেন যে তিনি কারো সহযোগিতা পাচ্ছেন, এরকমটা আমাদের বলেছেন। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতেছি যে আমি সহযোগিতা পাচ্ছি না, এবং এটা বাস্তব। কারণ তারা বিভিন্ন, আর এই যে প্রশ্ন করেছেন উনি যেটা বলছেন যে আমাদের টিমের যে অবস্থা এবং লিটনের যে অবস্থাটা, এটা আমার মনে হয় যে লিটনকে পাকিস্তান পর্যন্ত, পাকিস্তান টিমের সাথে খেলার পরে আমার মনে হয় যে লিটনের ব্যাপারে আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। বাবুয়ের মন্তব্য জানতে চাই, কিন্তু তার আগে আমি একটু ক্রিকেট বোর্ড নিয়েও কথা বলতে চাই। যেটা আমরা বলছিলাম যে ফারুক আহমেদ এসছেন, নাজমুল আবেদিন ফাহিম দুজন নতুন, বাকি সবাই পুরনো। এই বোর্ড আসলে এরকম সহযোগিতা পাচ্ছে না, কিংবা এরকম মানে একটা কাঠামোর বোর্ড, এই নিয়ে আসলে কতদিন এভাবে চলবে? যতদিন ইলেকশন না হয় ততদিন কি আসলে এভাবেই চলবে কিনা? এবং ক্রিকেট বোর্ড কেন্দ্রিক নানা ধরনের আমরা খবর কিন্তু পাচ্ছি, যেটা শাহিন ভাই এবং আপনিও বলেছেন যে হজবরল একটা অবস্থার মধ্যে আছে। আসলে বোর্ডটা 25 জনের একটা বোর্ড, 25 জন দরকার না হলে তো 25 জন রাখতো না, তাই না? এর মধ্যে 15 জন নাই, দেশের থেকে চলে গেছেন। বাকি যে 10 জন আছেন এর মধ্যে আপনি দেখবেন যে 2 জন হলেন ফাহিম আর ফারুক, আর বাকিরা পুরানা বোর্ড। এই পুরানা বোর্ডের মধ্যে হয় 2-1 জন ইনঅ্যাক্টিভ আছেন। যারা এই অ্যাক্টিভ আছেন আপনি দেখেন বিভিন্ন, আসলে এই এই এখন যে নন কোঅপারেশনটা হচ্ছে, আমার যেটা ধারণা কিছু বিষয় এক্সপোজড হয়েছে যেগুলি নাকি যে যদিও ওগুলি তদন্তাধীন আছেন, যে বিভিন্ন ঘটনা ঘটেছে। তো এই যে ঘটনাগুলি ঘটেছে এদের মধ্যে অনেকেই সম্পৃক্ত ছিলেন। তো ন্যাচারালি যখন নাকি এই ফারুক বা এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তিনি যদি এগুলি এক্সপোজ করতে চান, তাহলে যারা এখন আছেন তারা এটা এক্সপোজ করতে দিবেন না। এটা যদি হয়ে থাকে, আমরা তো বোর্ডে নাই, আমরা জানি না আসলে কি হচ্ছে, তো সেখানে তো আপনি সঠিক পাবেন না, কোঅপারেশন পাবেন না। তবে আমি মনে করি যে যারা এই বোর্ডে আছেন এরা কিন্তু প্রাক্তন খেলোয়াড়ও এখন যারা আছেন, এবং তারা সংগঠক, অনেক দিনের পুরানা সংগঠক, আমাদেরই পরিচিত সবাই আমরা। এরা বোর্ডে, এরা আমার মনে হয় প্রেসিডেন্টের সাথে বসে বোর্ডটা যাতে সচল থাকে সেইটুকু পদক্ষেপ নেই। ইলেকশন হইতেই পারে, ইলেকশন হবে, সবাই ইলেকশন করবে, প্রক্রিয়াগতভাবে যেভাবে যাবে, কিন্তু বোর্ডটাকে অচল করার কিন্তু আমার মনে হয় না কোনো ঠিক হবে এই মুহূর্তে। কারণ এই বোর্ডটা অনেক কিছুর সাথে সম্পৃক্ত, ইন্টারন্যাশনাল ম্যাচগুলি জড়িত, ইন্টারন্যাশনাল ফান্ড আসার সাথে জড়িত। আপনি যদি অডিট ঠিক মতো না করেন আপনার পয়সা আসবে না আপনার, তাই না? তো অনেক কিছু জড়িত। সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারেরও একটু সহযোগিতা দরকার সব দিক থেকে, যে এই বোর্ডটা আপাতত যেভাবে আছে চলুক, বেশি দিন তো নাই, তো ইলেকশনটার আগ পর্যন্ত এরা চালাক এবং এরাও সহযোগিতা করুক, আমরা আশা করি সহযোগিতা করবেন। এবং ইলেকশন প্রক্রিয়াটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়া হয়, আগের মতো যেন না হয়, যে সেইটার ব্যবস্থা করা, যারা এলিজিবল ভোটার হওয়ার যোগ্য তাদেরকে ভোটার করে যেন ইলেকশনের ব্যবস্থা করা হয়। শাহিন ভাই কি বলবেন যে বোর্ডের পরিবর্তনটা আসলে অক্টোবর পর্যন্ত মেয়াদ? আমি মনে করতেছি সেটা অক্টোবর পর্যন্ত মেয়াদ আছে, এর ভিতরে যে ইলেকশন করতে হবে সেটা বাধ্যবাধকতা আছে, কিন্তু এর ভিতরেও একটা আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে, যেটা যে এইবারও কিন্তু এই যে ম্যাচ, ক্রিকেটের আমাদের বিভিন্ন ম্যাচ কিন্তু গট আপ হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দুইটা টিম যে বিষয়গুলো আছে আমরা যতটুকু জানতে পারছি, দেখতে পারছি, শুনতে পারছি, যে এর পিছনেও কিন্তু একটা চক্রান্ত আছে। সেই চক্রান্তগুলো জানতে হবে, এবং এইভাবে ইলেকশন যদি হয় তাহলে বোর্ডের ওই আগের অবস্থায় হবে, এবং বোর্ডকে আগে একটা আপনার স্বচ্ছ প্রক্রিয়া আনতে হবে। এবং স্বচ্ছ প্রক্রিয়া আনলে আমি এই বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আছেন তাকে আমি এই ব্যাপারে আমি একটা সুপারিশ বা আমি বলতে চাই যে বোর্ডকে ইমিডিয়েট আমার মনে হয় বোর্ডে একটা পরিবর্তন আনতে হবে, যে এরা চালায়া যাবে অক্টোবর পর্যন্ত, এরকম বাড়তেই থাকবে, এবং এদের মাধ্যমে যদি ইলেকশন হয় এতে খুব একটা ফল ভালো হবে না। কারণ আগের যারা কাউন্সিলর আছে, আগের যারাই আছে, তারা তো বিভিন্নভাবে তারা বিভিন্ন অবস্থানে চলে গেছে, এইগুলাতে তো বোর্ডের ওই ধরনের। আর বোর্ডে যারা মনে করি যে আমরা বোর্ডে যাইতে হবে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে তাদের
মানে যারা আসতে চায় এই ধরনের লোকদেরকে এখানে আসতে না পারে যাতে সেই ব্যবস্থাটা করে। এবং বাবু যেটা বললো স্বচ্ছ প্রক্রিয়া তখনই হবে যখন এই বোর্ডটাকে সাজাইতে গেলে আরও কিছুদিন সময় লাগবে আমার মনে হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।